হেই, হ্যালো এভরিওয়ান। কি অবস্থা সবার? কেমন আছো তোমরা? অনেকদিন পর তোমাদের সাথে আ অনেকদিন পর না, কিছুদিন আগে একটা ভিডিও দিয়েছিলাম আইসিটির। এখন আমি যেটা ভাবছি সেটা হচ্ছে যে তোমরা যারা হচ্ছে উইকলি এক্সাম দিতেছো, স্পেশালি হচ্ছে যারা 24 ব্যাচ এবং কিংবা যারা হচ্ছে 25 ব্যাচ, স্পেশালি এই ২ টা ব্যাচের কথা বলি। কারণ মানে 25 ব্যাচ অলরেডি হচ্ছে প্রিপারেশন শুরু করে দিছে বলেই আমার ধারণা। আর 24 ব্যাচ তো অলরেডি উইকলি এক্সাম দিয়ে তো কান্নাকাটি শুরু করছে দেখছি আরকি। তো আমি যেটা চিন্তা করছি যে আমার কাছে কিছু কনটেন্ট ছিল উদ্ভাসেরই। হ্যাঁ? তো সেই কনটেন্ট গুলার মধ্যে কয়েকটা চ্যাপ্টারের আমার কাছে কোয়েশ্চেন আছে। আ যেগুলো হচ্ছে উইকলিতে আসতে পারে টাইপের কিংবা এর আগের বছরগুলোতে আসছে। তো সেইরকম কয়েকটা প্রবলেমের হচ্ছে আমি ভেবেছি তোমাদেরকে ছোট, ছোট করে একটা করে প্রবলেমের প্রতিদিন একটা করে ভিডিও বা ২ টা মানে একটা ভিডিওর মধ্যে ২ টা প্রবলেম সলভ এরকম দেওয়া যায় কিনা? সো আমার এই আইডিয়াটার সাথে তোমরা আ মানে কতটুকু মানে সাপোর্ট করতেছো সেটা একটু বলতে পারো কমেন্ট সেকশনে। আর হচ্ছে আমি এই ভিডিওটা দিয়ে শুরু করি। এটা যদিও খুব সিম্পল একটা প্রবলেম দিয়ে শুরু করব। এর পরের প্রবলেমটা হয়তো একটু কঠিন হতে পারে। বাট একটা সহজ প্রবলেম দিয়ে শুরু করি এবং তোমরা তোমাদের ফিডব্যাক দিও যে আমি হচ্ছে এরকম একটু কঠিন কয়েকটা প্রবলেম যদি আমার হাতের কাছে পাই তাহলে সেগুলো সলভ করে দিলে তোমাদের উপকার হবে কি হবে না। কেমন? যেমন ধরো ১ম এই আমরা এখানে ছোট একটা প্রবলেম নিছি। এটা আসলে প্রপার্টিজ অফ ম্যাটার বা চ্যাপ্টার 7 এর একটা প্রবলেম। মানে ইংলিশে লেখা আছে যাতে বাংলা ইংলিশ ২ ভার্সনের মানুষদেরই সুবিধা হয় সেজন্য। বাংলা তো বাঙালিরা বুঝোই আরকি। আমি তো বাংলাতেই বলব। সো বুঝতে অসুবিধা হবে না। ইংলিশেও যাতে পোলাপাইনদের বুঝতে সুবিধা হয় সেজন্য হচ্ছে এভাবে দেওয়া। আচ্ছা ঠিক আছে আমরা শুরু করি। বলা হইছে কি যে এই ছবিটা দেওয়া আছে। বেসিক্যালি তোমাকে ছবিটা দেওয়া আছে। ছবিটার মধ্যে আমরা দেখতে পাচ্ছি যে এখানে একটা স্টিলের মানে ২ টা লোড ঝুলানো আছে। একটা লোড হচ্ছে তোমার ১০ কেজির একটা লোড। আর এইখানে যে লোডটা ঝুলানো আছে এই লোডটা হচ্ছে কত? ১৫ কেজির লোড। এই ১০ কেজি এবং ১৫ কেজির লোড ২ টাকে আবার হচ্ছে সাপোর্ট করে রাখছে কি এখানে একটা স্টিলের ওয়্যার আর এইখানে একটা ব্রাসের ওয়্যার। সো স্টিল এবং ব্রাস এই ২ ধরনের ওয়্যারিং আমরা দেখতে পাচ্ছি। ভালো কথা। এবং ২ টা ওয়্যারের কিন্তু লোডও ডিফারেন্ট পড়তেছে। হ্যাঁ? সরি ২ টা ওয়্যারের কিন্তু লেংথও ডিফারেন্ট দেওয়া আছে। একটা কত 1.5 আর একটা হচ্ছে সরি মুছে ফেললাম। আরেকটা হচ্ছে 1.3 সো ২ টা ডিফারেন্ট লোড। এখন আমাদের কাজ বলছে ডিটারমাইন দ্যা এক্সপ্যানশন অফ দ্যা স্টিল অ্যান্ড ব্রাস ওয়্যার ফর দ্যা গিভেন লোড। অর্থাৎ আমাকে এই স্টিল এবং ব্রাস ওয়্যারের কতটুকু এক্সটেনশন হইছে সেটা এক্সপ্যানশন হইছে সেটা বের করতে হবে। যেটা 1.5 থেকে দীর্ঘায়িত হয়ে কত হইলো? এটা 1.3 থেকে বড় হয়ে কত হইলো? এটা হলো আমাদের প্রশ্ন। ঠিক আছে? তো আগে আমি হচ্ছে স্টিলের ওয়্যারের জন্য করি। তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে। এমনিতে আমরা ছোটবেলার সূত্রটা হয়তো জানি। আ আমার যতদূর মনে পড়ে তোমরা আসলে কিভাবে মনে রাখছো ফর্মুলাটা আমি জানি না। আমি মনে রাখছিলাম ফর্মুলাটাকে ফালু বাই আলু এই টাইপের কিছু একটা। যে ফালু বাই আলু এরকম কিছু মনে রাখতাম আমরা। সো সেখানে F হইতেছে ফোর্স নির্দেশ করত। L নির্দেশ করত হচ্ছে কতটুকু লেংথ ইনিশিয়ালি আছে সেটা। স্মল l নির্দেশ করত হচ্ছে এই এক্সপ্যানশন কতটুকু হইছে বা চেঞ্জ কতটুকু হইছে লেংথ এর। এটা এক্সপ্যানশন হইতে পারে, কন্ট্রাকশন হইতে পারে বোথ ওয়েজ। আর এরিয়া হচ্ছে এটা ছিল হচ্ছে ক্রস সেকশনাল এরিয়া। এটা আমাদের মনে আছে সবার। আর এটা ছিল ইয়াংস মডুলাস। এই ইয়াংস মডুলাস এর ভ্যালু ২ টা হয়তো দেখতে পাচ্ছ না ছবিতে। এই ২ টা কোয়েশ্চেনই দেওয়া ছিল। আমি এখানে লিখে দেই। স্টিলের জন্য ইয়াংস মডুলাস দেওয়া ছিল 2 into 10 raised to power 11 প্যাসকেল। আর ব্রাসের জন্য তোমার দেওয়া ছিল হচ্ছে 1.2 into 10 raised to power 11 প্যাসকেল। ওকে? এখন আমাদের প্রথমত দেখতে হবে যে যদি আমি ইয়ার কথা চিন্তা করি, আমি যদি স্টিলের কথা চিন্তা করি তাহলে স্টিল ফর্মুলাটা বেসিক্যালি কি? এটাকে একটু সাজায় গুছায় লিখলে ফর্মুলাটাকে আমরা এভাবে লিখতে পারবো, তাই না? কালো কালি দিয়ে লিখি। কালো কালি দিয়ে যদি লিখি তাহলে ফর্মুলাটা আমি হচ্ছে স্টিলের জন্য বের করতে চাচ্ছি এলএস। তাহলে ফর্মুলাটা হওয়া উচিত এরকম। তখন হবে হচ্ছে এফএল আর এ এখানে থাকবে হচ্ছে ওয়াই, তাই না? সিমিলারলি তো এখানে আমি এখন বসাবো যে কতটুকু লোড লাগতেছে না লাগতেছে। সো এফ এর জন্য খেয়াল করো এফ কতটুকু হবে আমার এই ঘটনায়। এফ বলতে আসলে বোঝানো হয়েছে কি? এফ বলতে বোঝানো হচ্ছে যে এখানে কতটুকু হচ্ছে ফোর্স এক্সার্টেড হয়েছে। নিজেই চিন্তা করে বলো তো যে এই স্টিলের ওয়্যারটা কি শুধুমাত্র ১০ কেজির লোড ক্যারি করতেছে? নাকি তার সাথে নিচে যেই ১৫ কেজির লোডটা আছে সেইটাও তাকে একই সাথে ক্যারি করতে হবে। বোঝা যাচ্ছে প্রিটি অবভিয়াস যে এই স্টিলের যে ওয়্যারটা আছে এটা শুধুমাত্র যে ১০ কেজির লোড ক্যারি করতেছে তা না। তার সাথে লাগানো নিচে যে ১৫ কেজিটাও আছে ওই লোডটাও এই স্টিলের ওয়্যারকে ক্যারি করা লাগতেছে। রাইট? তাহলে এই ফোর্স এর এই জায়গাটায় আমাদের একটু কত হয়ে যাবে? এটা হবে ১০ যোগ ১৫ কেজি এবং এটা তো কেজিতে হইলো সো একটা 9.8 আসবে আমাদের এটা ফোর্স এ নিয়ে যাওয়ার জন্য। তারপরে ইনিশিয়ালি লেংথ কত দেওয়া ছিল স্টিলের জন্য? আমাদের দেওয়া ছিল হচ্ছে 1.5
আর এমনিতে বাকি নিচে এগুলো আমরা জানি যে যেহেতু আমাকে ডায়ামিটার দেওয়া ছিল, সো ফর্মুলা হবে হচ্ছে 1/4 পাই ডি স্কয়ার। সো পাই এবং ডি এর ভ্যালু এখানে কত সেন্টিমিটারে দেওয়া আছে, সো এটা হয়ে যাবে 0.25 10⁻², তার উপর একটা হোল স্কয়ার। এবং ওয়াই এর ভ্যালু, এখন দেখো আমরা কিসের জন্য কাজ করতেছিলাম, স্টিলের জন্য। তাহলে স্টিলের যেই ইয়াংস মডুলাস সেটা আমাকে ব্যবহার করতে হবে 2 × 10⁻11। সো উই এন্ড আপ উইথ দ্য ভ্যালু, এখান থেকে ক্যালকুলেশন করে তোমরা পাবা হচ্ছে 3.74 10⁻⁻4 মিটার্স। ঠিক আছে? এটা আহামরি কঠিন কোনো অঙ্ক ছিল না। এখানে একটা জাস্ট ট্রিকের পার্ট আছে আরকি। মানে ইফ ইউ কনসিডার ইট অ্যাজ আ ট্রিক তাইলে আরকি। আদারওয়াইজ না। সেটা কি যে স্টিলের যখন আমি লেন্থটা নিয়ে কাজ করব এই 1.5, তখন এখানে লোড হিসেবে 10 কেজি এবং 15 কেজি এই ২ টাই এড আপ হয়ে যাবে। whereas যখন তুমি ব্রাসের জন্য কাজ করবা, তো ব্রাসের জন্য ফর্মুলাটা তখন কি হবে? তোমার ধরো এটা এলবি, তার জন্য ফর্মুলাটা সিমিলার ওয়েতে, মানে ফর্মুলা তো সেম, খালি মান বসাতে হবে ডিফারেন্ট। তখন কিন্তু ব্রাসের জন্য ব্রাসের এই উপরে যে ১০ কেজি ছিল এটা তো আর কাউন্ট করা লাগবে না আমার। কারণ ওই লোডটা তো ক্যারি করতেছে না। ও অ্যাকচুয়ালি ক্যারি করতেছে তার নিচে থাকা কোনো একটা লোড which is 15 অনলি। তাহলে ব্রাসের জন্য আমাকে কেবলমাত্র এফ এর জন্য ক্যালকুলেশন আনতে হবে 15 ইনটু 9.8। আর তার লেন্থ কত ছিল? লেন্থে দেওয়া ছিল হচ্ছে আমার 1.3 মিটারস। তারপরে এই পার্টটা তো সেমই, কারণ যেহেতু ডায়ামিটার সেম দেওয়া ছিল 0.25 10⁻², তারপর একটা হোল স্কয়ার, এবং এইখানে দেওয়া ছিল 1.2 10⁻11। এটা ছিল তার ইয়ংস মডুলাস। সো এখান থেকে তুমি পাবা হচ্ছে 3.244 10⁻⁻4 মিটার্স। ঠিক আছে? তাহলে এই ছিল আমাদের প্রথম প্রবলেম যেটা আজকে আমরা করলাম। এবং মানে এটাই বলতেছি যে প্রবলেম গুলো আসলে খুব বেশি কঠিন না। আমি জাস্ট তোমাদের থেকে ইনপুটটা চাচ্ছি যে তোমরা এই ধরনের প্রবলেম বা মানে প্রবলেম সলভিং এগুলো কি তোমরা দেখতে চাও কিনা? হ্যাঁ? কারণ আমি মানে খুব বেশি যে থিওরি আলোচনা করছি আমার বিভিন্ন চ্যাপ্টারে এর আগে তা না। আমি খুব সম্ভবত মানে কনসেপ্টই বুঝায়া যায়, কোনো ম্যাথের আলোচনা-টালোচনা কিছু থাকে না। সো I don't know whether you guys are like it or not. সো আমাকে এটা একটু কমেন্ট সেকশনে জানাও। আমরা সেকেন্ড প্রবলেমটাতে চলে যাচ্ছি। আচ্ছা, তাহলে লেটস লুক এট দিস কোয়েশ্চেন নাও। এখানে বলা হয়েছে ইফ ভলিউম রিমেইনস কনস্ট্যান্ট, অর্থাৎ জিনিসটার ভলিউমটা কনস্ট্যান্ট থাকবে, ভালো কথা। এবং কি হইছে, in longitudinal strain volume remains constant in longitudinal strain, অর্থাৎ কোন একটা ওয়্যার এর কথা বলা হয়েছে, দেখতে পাচ্ছ কোশ্চেন যে একটা সিলিন্ড্রিক্যাল ওয়্যার। সো বেসিক্যালি একটা ওয়্যার, একটা তামার তারকে টেনে লম্বা করা হয়েছে যেখানে তার ভলিউম চেঞ্জ হয় নাই। ভালো কথা। বলছে হোয়াট ইজ দ্য পয়েসন্স রেশিও অফ দ্য ম্যাটেরিয়াল অফ দ্য সিলিন্ড্রিক্যাল ওয়্যার। সো এটা প্রিটি ইজি একটা কোশ্চেন, যেখানে আসলে ভলিউমটা চেঞ্জ হয় নাই, এটা দিয়ে আমাদেরকে কাজ করতে হবে আরকি। ঠিক আছে? আচ্ছা। এটার জন্য আমরা একটু ডিফারেন্টলি চিন্তা করব। ম্যাথটা মানে সলভ এর প্রসেসটা একটু ডিফারেন্ট। প্রসেসটা ডিফারেন্ট না, বলতে পারেন চিন্তাটাই ডিফারেন্ট। এটা ভেঙে, ভেঙে হয়তো তুমি ভ্যালু ধরে, ধরে করতে পারো। বাট আমরা হচ্ছে একটু সহজে করার জন্য দেখো ডিফারেন্সিয়েশন এর একটা হেল্প নিয়ে দেখাই। যে এটা তো আমাদের সিলিন্ড্রিক্যাল ওয়্যার এর জন্য, মানে সিলিন্ড্রিক্যাল ওয়্যার বলতে বেসিক্যালি তো এই জিনিসটাই বুঝাইতেছে, তাই না? সো এটার জন্য পাই আর স্কয়ার এবং এল, এটা হচ্ছে তার ভলিউমের ফর্মুলা। তাহলে এইখানে তার সিলিন্ডারে কি চেঞ্জ হইতেছে? তার যদি আ লেংথ চেঞ্জ হয়, কিন্তু লেন্থ চেঞ্জ হলে আরকি আমাকে দেখাইতে হবে যে তার আর কিভাবে চেঞ্জ হচ্ছে। সো এখানে বেসিক্যালি তো আমরা যেটা করব, আমরা এখানে ইউভি এই ফর্মুলাটা এপ্লাই করার ট্রাই করব। এখন এই ইউভি এপ্লাই করার জন্য তুমি এটা কিসের রেসপেক্ট এ করতেছো এটা কিন্তু এখনো ম্যাটার করে না। আমি যদি কোনো একটা ফাংশনের বোথ সাইডে আ ডিফারেন্সিয়েশন করি, সো কিসের রেসপেক্ট এ করতেছি দ্যাট অ্যাকচুয়ালি ডাজন্ট ম্যাটার। ঠিক আছে? তাহলে ভি এর ডিফারেন্সিয়েশন হয়ে যাবে হচ্ছে কি ডিভি। তারপরে তুমি ধরো এখানে তো এখন পাইটা তো কনস্ট্যান্ট, সো পাই ২ টার সাথেই থাকবে। আর স্কয়ার এবং এল এই দুইজনই যেহেতু ভ্যারিয়েবল, কারণ এল তুমি বড় করতেছো, আর কে নিশ্চয়ই ছোট হইতে হইছে, দ্যাটস হোয়াই এটার ভলিউম চেঞ্জ হয়নি। তাই না? সো দ্যাটস হোয়াই আমরা কি করব? আ হচ্ছে এটাকে দুইটাকেই হচ্ছে ইউভি এই ফর্মুলায় ফেলে দিব। ঠিক আছে? তাহলে আমি পাই, তারপরে হচ্ছে আর স্কয়ার কে রেখে দিলাম। তারপরে এল এর ডিফারেন্সিয়েশন আমি কি দিয়ে করব? এল এর ডিফারেন্সিয়েশন হবে ক্যাপিটাল মানে ডি ক্যাপিটাল এল এরকম শুধুমাত্র। আবার পাই এল এটাকে রেখে দিলাম। এবার আর স্কয়ার এর ডিফারেন্সিয়েশন কি? ওই যে আমরা কি বলে এটাকে? ইমপ্লিসিট ফাংশনের ডেরিভেশন যেভাবে করছি বা ডেরিভেটিভস যেভাবে বের করছি dy বাই dx, ওইভাবে করতে হবে আরকি। ঠিক আছে? তাহলে এটা পাইলাম আমি হচ্ছে এরকম। ওকে? এবং এখন দেখো যে প্রশ্নে বলা হয়েছিল যে যেটা কি বলে ভলিউম নাকি কনস্ট্যান্ট ছিল। কোশ্চেনে যদি বলা থাকে যে ভলিউম কনস্ট্যান্ট, তাহলে এই যে ডিভি ভলিউমের পরিবর্তন, এটার ভ্যালু কত বেসিক্যালি বলো তো? এটার ভ্যালু কিন্তু অ্যাকচুয়ালি 0 চলে আসবে।
এবং তুমি এখানে পাবা কত? তুমি এখানে পাচ্ছ পাই আর এল। এটা কি কমন নেওয়া যায় কোনোভাবে? আ হ্যাঁ, যায়। কারণ পাই আর এল তো যদি তুমি কমন নাও এখানে থাকে হচ্ছে আ ডিএল বাই এল এবং তার সাথে থাকে একটা আর। আমি এটা কেন করলাম? কারণ আমার ডিএল বাই এল এই জিনিসটা দরকার। ডিএল বাই এল ইস বেসিক্যালি মনে আছে না? ডিএল বাই এল এটা কিন্তু আসলে কি নির্দেশ করে? স্ট্রেইন বা বিকৃতি নির্দেশ করে লঞ্জিটিউডিনাল বিকৃতি বা কি বলে এটারে বাংলায় কি বলে? মানে দৈর্ঘ্য বরাবর যে বিকৃতি সেটাকে তো আমরা ডিএল বাই এল দিয়ে প্রকাশ করতে পারি। ডিএল মানে হচ্ছে দৈর্ঘ্য বরাবর পরিবর্তন আর এল হচ্ছে তার আদি দৈর্ঘ্য। ঠিক আছে? সো এভাবে দেখাইলাম। এজন্য একটা এক্সট্রা ডেলর নিচে নিয়ে চলে আসলাম। আমার এটা দরকার হবে পরবর্তীতে। আর এরপরে যদি আমি এখান থেকে পাই আর এল কমন নিয়ে থাকি তাহলে এখানে আমার কাছে থাকে হচ্ছে 2 ডিআর এইটুকু কেবলমাত্র, তাই না? এবং দেখাই যাচ্ছে যে পাই, আর এবং এল এগুলা তো আসলে কি পাই, আর এল এগুলো অ্যাকচুয়ালি জিনিসগুলোর কি ইনিশিয়াল ভ্যালু, তাই না? তাহলে ইনিশিয়াল ভ্যালু যদি হয়ে থাকে তাহলে ওই জিনিসটার তো কি বলে ভ্যালু গুলো তো কনস্ট্যান্টই বেসিক্যালি, তাই না? তো আমাদের আসলে এই পার্টটুকুকে আমরা কনস্ট্যান্ট হিসেবে এই পাশে ভাগ করে দিতে পারি। সো তখন আমাদের কাছে অবশ্যই থাকবে ডিএল বাই এল ইনটু এখানে থাকবে আর ইকুয়ালস টু আমি বলতে পারবো মাইনাস টু ডি আর এইভাবে। হ্যাঁ, এখন এগুলো করার উদ্দেশ্য কি আসলে দেখো, এরপরে আমার কাছে যেটা থাকে ডিএল বাই এল ওই পাশে দেখো চলে আসে কি ডিআর বাই আর। ঠিক আছে? তাহলে এই যে এই জিনিসটাকে আমরা কি বলতে পারি? মানে বাংলায় এটারে বলে কি পার্শ্ব বিকৃতি। হ্যাঁ? বাংলায় এটারে আমরা বলতাম পার্শ্ব বিকৃতি। আর এটাকে আমরা বলতাম দৈর্ঘ্য বিকৃতি। তাই না? তাইলে দৈর্ঘ্য পার্শ্ব বিকৃতি বাই দৈর্ঘ্য বিকৃতি। এটারই তো আমরা কি বলছিলাম? পয়সনস রেশিও হিসেবে চিনতাম। সো দেখো ডিআর বাই আর ডিভাইডেড বাই পার্শ্ব বিকৃতি বাই দৈর্ঘ্য বিকৃতি ডিএল বাই এল। এটাকে আমরা এই পাশে নিলাম। মাইনাসটা রাখলাম কারণ আমরা মনে আছে সূত্রের ভিতরে কিন্তু এটা মাইনাস ছিল। তখন এখান থেকে ভ্যালু পাওয়া যাবে ওই ২ টা আবার নিচে চলে যাবে হয়ে যাবে এটা হাফ। তাহলে পয়সনের রেশিও কত হবে এই জায়গায় হাফ। অর্থাৎ বলছে যে ভলিউম যদি কনস্ট্যান্ট থাকে এবং তার যদি দৈর্ঘ্য বিকৃতি করা হয় তাহলে পয়সনের রেশিও কত হবে? তো সেটার জন্য আমরা কি করলাম? আমরা প্রথমত তার ভলিউমকে বোথ সাইড ডিফারেন্সিয়েশন করে দেখছি যে আমাদের বোথ সাইড ডিফারেন্সিয়েশন এ ডিভি এটা চলে আসে 0 কারণ ডিভি মানে কি ভলিউমে চেঞ্জ হয় না এটা বোঝাচ্ছে। আর আর এবং এল ২ টাই চেঞ্জ হচ্ছে কারণ এটা কি আমাদের পার্শ্ব বিকৃতি, দৈর্ঘ্য বিকৃতি ২ টাই হাফ পছন্দের রেশিওর মধ্যে। সো দ্যাটস হোয়াই এই ২ টাকে ইউ এবং ভি ধরে আমি ডিফারেনশিয়েট করে দিছি। তারপরে এই জিনিসটাকে কমন নিছি এটা এভাবে কমন না তুমি পাই আর শুধুমাত্র কমন নিলেও হয়তো একই কাহিনী। বাট মানে আমাদের হিসাবে সুবিধার জন্য আমরা করছি। তখন হচ্ছে এই এল টা এই পাশে আসতো আদার দ্যান কিছুই না। সো আমি হিসাবে সুবিধার জন্য আগেই এল ফালায় দিছি। এর নিচে একটা দৈর্ঘ্য মানে এখানে একটা দৈর্ঘ্য বিকৃতি চলে আসছে এই জায়গায় longitudinal strain। তাহলে এটা ফেলে দিলে তখন আমার কাছে জিনিসটা কেবলমাত্র এইটুকু জিনিস থাকে যেখান থেকে সহজেই আমি পার্শ্ব বিকৃতি এবং দৈর্ঘ্য বিকৃতিকে ২ টা আলাদা জিনিস হিসেবে আইডেন্টিফাই করে ফেলতে পারলাম এবং তাদের রেশিও থেকেই আমি পেয়ে গেলাম হচ্ছে কি পয়সনের রেশিও। সো আই ডোন্ট নো এটা আসলে তোমাদের জন্য কতটুকু ফ্রুটফুল একটা প্রবলেম ছিল অর সামথিং বাট আমি চেষ্টা করছি তোমাদেরকে একটা প্রবলেম দেখানোর জন্য। তোমাদের যদি এরকম প্রবলেম ভালো লাগে তাহলে একটু কমেন্ট করে জানাও বা লাইক করেও বোঝাতে পারো যে তোমাদের ভালো লাগছে এবং বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবে না। দেখা হবে তোমাদের সাথে পরবর্তী ভিডিওতে। টিল দেন হ্যাভ আ গ্রেট ডে, গ্রেট টাইম। অল দ্য ভেরি বেস্ট। টাটা এভরিওয়ান।